আজ নীলার জন্মদিন। একটা ফুলের তোড়া আর ওর কিছু পছন্দের চকলেট নিয়ে একটা রিক্সা নিয়ে রওনা দিই নীলাদের বাসার দিকে। অনেকটা লেট হয়ে গেল। নীলা যে কী বলবে সেটাই ভাবছি। কিছু সময়ের মধ্যে পৌঁছে যাই নীলাদের বাসার সামনে। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে বাসার সামনে চলে আসি। নীলার বাসায় সবাই আমাকে চিনে, তবে আমি নীলার বয়ফ্রেন্ড এটা জানে না। শুধু এতটুকু জানে আমরা বেস্ট ফ্রেন্ড। বাসার ভেতরে ঢুকে আশেপাশে তাকিয়ে দেখি নীলা নেই। আন্টির কাছে গিয়ে কুশল বিনিময় করে জিজ্ঞেস করে নীলা কোথায়। আন্টি বলে নীলা ওর রুমে। আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকি। আমাদের রিলেশন হবার পর এটাই নীলার প্রথম বার্থডে। আমি খুবই এক্সাইটেড। নীলার রুমের সামনে এসে দাঁড়াই। একটু পোস্টপাস দিয়ে নিজেকে ঠিকঠাক করে দরজায় হাত রেখে ধীরে ধীরে খুলতে থাকি। দরজা খোলার পরে এমন কিছু দেখতে হবে সেটা কখনো ভাবিনি। আমার পুরো পৃথিবী ওলটপালট হয়ে যায়। নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছি না। নীলা আর একটা ছেলেরা একে অপরকে জড়িয়ে ধরে কিস করছে। মুহূর্তেই চোখ থেকে গাল গড়িয়ে পানি পড়তে থাকে। তাকিয়ে আসি সেই দিকে অসহায় দৃষ্টিতে। নয়নকে কিস করতে করতে একসময় দরজার দিকে তাকাই। দরজার সামনে রোহান দাঁড়িয়ে আছে। আমি নয়নকে ছেড়িয়ে দিই। নয়ন আমার চোখ অনুসরণ করে দরজার দিকে তাকিয়ে রোহানকে দেখে মাথা নিচু করে ফেলে। রোহান ওর হাতে থাকা ফুলের তোড়া আর চকলেটগুলো ফেলে দেয় হাত থেকে। কিছু না বলে চোখের পানি মুছে চলে যায়। চোখের পানিগুলো যেন আমার ফুরাতেই চাইছে না। বৃষ্টির মতো চোখ পানি ঝরছে। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে চলে আসি। আন্টি আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে। আমি কিছু না বলে বাসা থেকে বের হয়ে হাঁটতে থাকি। নীলা দৌড়ে এসে আমার সামনে দাঁড়ায়। আমি কিছু না বলে নীলাকে পাশ কাটিয়ে হাঁটতে থাকি। নীলা এসে আমার হাত ধরে হাঁপাতে থাকে। আমার হাত ছাড়ো। রোহান, আমার কথাটা শুনো একবার প্লিজ। নিজের চোখে যা দেখেছি তারপর তোমার কোনো কথা শুনবো বলে তোমার মনে হয়? আমার হাত ছাড়ো, নয়তো আমি বাধ্য হব তোমার গায়ে হাত তুলতে। রোহান, ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। এই সামান্য বিষয়টাকে তুমি এত বড় ইস্যু কেন করছো? তোর মতো মেয়ের সাথে আমি সম্পর্ক করেছি ভাবতেই নিজেকে ছোট মনে হচ্ছে। তোর মতো বাজে চরিত্রের মেয়ের সাথে আমি কথা বলতে চাই না। আমি তখন না গেলে ওখানে হয়তো তুই নয়নের সাথে ভিডিও চলে যেতি। রাস্তা ছাড় আমার। বলেই রোহান আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি উঠে রোহানকে ডাকতে থাকি। চিৎকার করে রোহানকে ডাকছি, কিন্তু রোহান আমার দিকে ঘুরেও তাকায় না। রোহান! হঠাৎ ঘুম থেকে লাফিয়ে উঠি। আশেপাশে তাকিয়ে দেখি আমি আমার রুমে শুয়ে আছি। কেটে গেছে 5টা বছর। রোহানকে সেদিনের পর আর কখনো আমি খুঁজে পাইনি। আমার একটা ভুল রোহানকে আমার থেকে কেড়ে নিয়েছে। সন্ধ্যায় প্রায় এখন। উঠে ব্যালকনিতে চলে আসি। খুব বৃষ্টি হচ্ছে। চোখের জলে কখনো হয় না নদী, কখনো হয় না সাগর। তাই কান্নাগুলো দু চোখ বন্দি হয়ে আছে। সুখের সাথে সেই কবেই আড়ি হয়ে গেছে, আর স্বপ্নের সাথে হয়ে গেছে শত্রুতা। দুঃখ এখন আমার বসত বাড়ি, আর হৃদয় জুড়ে মৌনতা। আকাশের মেঘের সাথে এখন সখ্য আমার, আর বৃষ্টির সাথে করে নিয়েছে বন্ধুত্ব। বর্ষা হয়ে গেছে প্রিয় ঋতু, আষাঢ় শ্রাবণ হয়ে গেছে কষ্টের কবিতা। তাই এখন তুমি আমাকে যতই কষ্ট দাও আমি আর কাঁদবো না। আমার থেকে যত দূরেই থাকো তোমাকে নিয়ে আমি আর ভাববো না। ব্যালকনিতে বসে বসে ডায়েরি লিখছি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, গরম কফিটাও ঠান্ডা হয়ে গেছে। আম্মু ব্যালকনিতে এসে আমাকে এভাবে দেখে বলে, কিরে, তুই এখনো বেলকনিতে বসে আছিস? সেই বিকেলে এসে এখানে বসেছিস? এই বৃষ্টির মধ্যে আর কি করবো আম্মু, মাদ্রাসার ছেলেরা চলে গেছে। হুম, সবাই তো দুপুরে খেয়েই চলে গেছে। তুই না বললি তোর আব্বুর কবর জিয়ারত করতে যাবি? বিকেলে যাব ঠিক করেছিলাম, কিন্তু বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। দেখি কিছুটা কমেছে এখন, আর একটু পর যাব। তুমি খেয়েছিলে? হুম, খেয়েছি। আচ্ছা শোন, তোর আব্বুর দুঃসম্পর্কের এক আত্মীয়ের মেয়ের সাথে তোর বিয়ের কথা বলেছিল আমাকে। তুই কি বলিস, যাবি দেখতে? আমি বিয়ে করব না কতবার বলেছি আম্মু। তুমি কেন বারবার আমাকে বিয়ের কথা বলো? তোর আব্বুর খুব ইচ্ছে ছিল মেয়েটাকে তোর বউ করবে। তার শেষ ইচ্ছেটা তুই পূরণ কর। ঠিক আছে, তবে আমি মেয়ে দেখতে যেতে পারবো না। তুমি গিয়ে কথা বলে আসো, আর কবে ডেট দিয়েছো বলে দিও। আম্মু খুশি মনে চলে যায়। আমি কেন ওই স্বার্থপর বেঈমান মেয়ের জন্য নিজের আম্মুকে কষ্ট দিব? আমি আব্বুর শেষ ইচ্ছা আমি পূরণ করব। ডায়েরি বন্ধ করে রুমে চলে আসি। কিছু সময় পর বৃষ্টি থামলে আমি আব্বুর কবরে এসে জিয়ারত করে বাসায় চলে আসি। আজ 1 বছর হলো আব্বু আমাদের ছেড়ে চলে গেছে। কিছুদিন থেকে আম্মু বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে, কিন্তু আমি আম্মুকে কি করে বোঝাবো আমি যে আজ রোহানের জন্য অপেক্ষা করছি। সেই দিনের সেই ভুল আমার জীবনটাকে এলোমেলো করে দিয়েছে। কত জায়গায় যে আমি রোহানকে খুঁজেছি এই 5টা বছরে। আম্মু একটু আগে এসে বলে গেল কাল নাকি আমাকে দেখতে ছেলের বাসা থেকে ছেলের মা আসবে।
আমাকে আর কিছুই বলার সুযোগ দেয়নি আম্মু। আব্বুরও এক কথা, তাই বাধ্য হয়েই রাজি হয়েছি। পরের দিন আম্মু শাড়ি পরিয়ে রেডি করে দেয়। একটু আগেই ছেলের আম্মু এসেছে। আম্মু আমাকে নিয়ে নিচে চলে আসে। আমি এসে চুপচাপ মাথা নিচু করে সোফায় বসে পড়ি। নীলা, মামুনি, তুমি কেমন আছো? তুমি কণ্ঠটা আমার পরিচিত। মাথা তুলে তাকিয়ে দেখি রোহানের আম্মু। আম্মু জিজ্ঞেস করে আমাকে কিভাবে চিনে। আমি আম্মুকে বলি উনি রোহানের আম্মু, রোহানের সাথে ওদের বাসায় গিয়েছি। তুমি আমার রোহানের বউ হবে, আর কিছু বলার নেই এখানে। আন্টি আপনার সাথে আমার একটু কথা ছিল। আম্মু আর আব্বু চলে যায়। আমি গিয়ে আন্টির পাশে বসি, অপরাধী চোখে তাকিয়ে আছি আন্টির দিকে। তোমাকে এমন লাগছে কেন মা? কি হয়েছে বলো আমাকে। আন্টি, রোহান কেমন আছে? রোহান তো ভালো আছে, কিন্তু কিন্তু সেদিন তোমাদের বাসা থেকে যাবার পর থেকে চুপচাপ হয়ে গেছে, আর আমাকে জোর করে এখান থেকে দূরে চলে গেছে। কিছু হয়েছিল তোমাদের মাঝে? একটা ভুল বোঝাবুঝি হয়েছিল আমাদের মাঝে। আন্টি, তুমি রোহানকে বলো না আমাকে তুমি ওর বউ করতে চাও। আমি এই 5টা বছর তোমাদের অনেক খুঁজেছি, তুমি আমার জন্য এইটুকু করো প্লিজ আন্টি। আচ্ছা ঠিক আছে, আমি রোহানকে বলবো না, তবে তোমাকে আমায় একটা কথা দিতে হবে। আমি তোমার সব কথা রাখবো আন্টি, বলো কি করতে হবে। আমার রোহানকে আবার আগের মতো হাসি খুশি করে তুলতে হবে। আমি তোমাকে কথা দিলাম আন্টি, আমি রোহানকে আগের মতো করে তুলবই। এরপর আব্বু আম্মুর সাথে বিয়ের তারিখ ঠিক করে আন্টি চলে যায়। আজ অনেক খুশি লাগছে আমার। আমি ফিরে পাবো, আমার ভালোবাসাটাকে ফিরে পাবো। আমি জানি কি হতে পারে আমাকে দেখে রোহানের রিয়েকশন, তার জন্য আমি নিজেকে প্রস্তুত করে রাখবো। অফিস থেকে বাসায় আসতে আম্মু বলে মেয়ে পছন্দ হয়েছে, এই শুক্রবার বিয়ে। আমি ঠিক আছে বলে রুমে চলে আসি। ব্লেজারটা খুলে বেডে ছুঁড়ে মেরে ব্যালকনিতে চলে আসি। খোলা আকাশের দিকে তাকিয়ে আসি। ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে চারপাশে। আমার জীবনের মতো আজকে নীলাকে খুব মনে পড়ছে, কিন্তু যখনই ওর নোংরামি চোখের সামনে ভেসে ওঠে, ঘৃণা হয় নীলার ওপর। দেখতে দেখতে চলে আসে বিয়ের দিন। আম্মু সব কিছু নিজের ইচ্ছা মতোই করেছে, কিছুই বলিনি। একটু আগেই বিয়ে হয়ে যায়, আমি এখনও মেয়ের মুখ দেখিনি। কিছু সময় পর বউ নিয়ে বাসায় চলে আসি। রাত 12টা সুই রুমে এসে দরজা বন্ধ করে ঘুরতে বউ এসে সালাম করে। আমি তুলে বেডে বসিয়ে বলি, আপনার সাথে কিছু কথা বলার আছে আমার। বিয়েটা যেভাবেই হোক হয়ে গেছে, আপনার সাথে সারা জীবন আমাকে থাকতে হবে, তাই আপনার থেকে কোনো কথা লুকাতে চাই না, মিথ্যে দিয়ে নতুন জীবন শুরু করতে চাই না। আমার কথা শেষ হওয়ার আগে বউ নিজের ঘুমটা খুলতেই আমি তো মাটির ভেতরে ঢুকে যাবার অবস্থা। এ তো নীলা, তুই এখানে? আমি তোমার সাথেই আমার বিয়ে হয়েছে। আমি তোকে কখনোই বউ হিসেবে মানব না। তুই আগে থেকেই জানতি তোর সাথে আমার বিয়ে হবে। তোর মতো একটা বাজে মেয়েকে আমি পছন্দ করলো কি করে? রোহান, মুখ সামলে কথা বলো। তুমি আমাকে যতটা বাজে ভাবছো আমি ততটাও বাজে মেয়ে না। একটা ভুল আমি করেছি, সেটা আমি জানি, তার জন্য আমি নিজেকে যথেষ্ট শাস্তিও দিয়েছি, আর শুধু তোমার জন্যই অপেক্ষা করছি। বিশ্বাস করো রোহান, সেদিন আমি কেন এমন করেছি আমি জানি না। আমি তোমাকে মন থেকে ভালোবাসতাম আর আজও বাসি। তোর ভালোবাসা আমার দেখা হয়ে গেছে। আমি তোকে একবার বিশ্বাস করে ঠকেছি, দ্বিতীয়বার সেই ভুল আমি করব না। বেড থেকে সোফায় গিয়ে ঘুমা, তোর সাথে একই বেডে আমি ঘুমাবো না। প্রবলেম তোমার, তাই সোফায় ঘুমাতে হলে তুমি ঘুমাও, আমি বেডেই ঘুমাবো। আমার রুম, আমার বেড, আমি ভুল করেও সোফায় ঘুমাবো না। তাহলে এখানেই শুয়ে পড়ো, আমার ঘুম পাচ্ছে। গুড নাইট। বলে নীলা বেডে শুয়ে পড়ে। এই শীতের মধ্যে সোফায় ঘুমাতে পারবো না, ইচ্ছে করছে শালিকে মেরে বেডের নিচে রেখে দেই। বাধ্য হয়ে বেডে শুয়ে পড়ি। নীলার থেকে দূরত্ব রেখে শুয়ে আসি। কিন্তু কিছু সময় পর শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ। কম্বল টানাটানির মধ্যে যুদ্ধ শুরু হয়। একবার ও টেনে ওর দিকে নিয়ে যাচ্ছে, আবার আমি টেনে আমার দিকে আনছি। বিরক্ত হয়ে উঠে বসি। নীলাও উঠে বসে। কি শুরু করেছিস তুই? তুমি কি শুরু করেছো? দেখ, ভালো হচ্ছে না কিন্তু, রাত অনেক হয়েছে, ঘুমাতে দে। টানাটানি না করে কাছে এসে শুতে পারো না? তাহলে তো আর টানাটানি করতে হয় না। ভুল করে আমি তোর কাছে শোবো না। তোর মুখটাও দেখতে ইচ্ছে করছে না আমার। কোন পাগল জামাই পাইছিল, বিয়ের জন্য রাজি হয়েছিলাম। তুমি চাও আর না চাও এই মুখটাই দেখতে হবে সারা জীবন। সারাদিন অনেক চাপ গেছে, ঘুমাতে দাও। বলে আবার শুয়ে পড়ি। আমি একটা কোলবালিশ দুজনে মাঝখানে রেখে শুয়ে পড়ি।
সকালে ঘুম ভাঙতে দেখি আমি রোহানের বুকে শুয়ে আছি। রোহান আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। না উঠে আরো শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে থাকি। ঘুম ভাঙতে দেখে নীলা আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ওর ঘুমন্ত মুখটা দেখে সকল রাগ কমে গেল। তবে ওকে বুকে নিয়ে শুয়ে থাকতেও ইচ্ছে করছে না। খুব সাবধানে বালিশে শুয়ে দিয়ে উঠে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আসি। শীত পড়েছে খুব, আর বেশ কুয়াশাও পড়ছে। বেশি সময় ব্যালকনিতে না থেকে রুমে চলে আসি। রুমে আসতে দেখি নীলা আমার দিকে তাকিয়ে আছে। গুড মর্নিং হাজবেন্ড। গুড মর্নিং। এমন করে তাকিয়ে আছিস কেন? আমি আমার হাজবেন্ডের দিকে তাকিয়ে আছি, তাতে তোমার কি? আমার অনেক কিছু, আমার দিকে তাকাবি না। বলেই রোহান চলে যায়। আমি হাসতে থাকি। পাগলটা এখনো রেগে আছে। কিছুদিন সময় লাগবে, তবে আমিও হাল ছাড়বো না। তোমাকে তো আমি আমার সেই আগের রোহান হতেই হবে বর। উঠে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি রোহান বসে একা একা খাচ্ছে। আম্মু পাশে বসে আছে। আসছিস মা? আয় বস। পাজিটার নাকি খুব খিদা পেয়েছে, তাই একাই খেতে শুরু করেছে। ক্ষুধা পেয়েছে না ছাই, শয়তানটা আমার সাথে বসে খাবে না। আমি কিছু না বলে বসে পড়ি। রোহান খাওয়া হয়ে গেছে বলে উঠে রুমে চলে যায়। আমি আর আম্মু খাবার খেয়ে নেই। আমি আম্মুর হাতে হাতে কাজ করতে গেলে আম্মু আমাকে জোর করে রুমে পাঠিয়ে দেয়। রুমে এসে দেখি রোহান আধশোয়া অবস্থায় বসে আছে। হুট করে আমার শাড়ির আঁচল বুক থেকে সরে যায়। রোহান এতক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেও চোখ সরিয়ে নেয় এখন। কিন্তু রোহান যা বলে তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আগের অভ্যাসটা দেখি এখনও আছে, নিজের শরীর দেখিয়ে ছেলেদের মাথা খারাপ করার। তবে তুই যদি ভেবে থাকিস এসব করলে আমি নিজের কন্ট্রোল হারিয়ে তোকে আপন করে নিব, তাহলে তুই ভুল ভাবছিস। তোর মতো মেয়েকে আমি কখনোই আমার স্ত্রী হিসেবে মানব না। তোর থেকে বাজারের মেয়েরাও অনেক ভালো। রোহান, মুখে যা আসে তাই বলতে পারো না তুমি? চাচাবি না একদম। আমি সে আগের রোহান নেই যে তুই চেঁচিয়ে যা বলবি আমি তাই শুনবো। সামনে থেকে সর। আমার চিৎকার করার পর রোহান উঠে আমার সামনে এসে কথাটা বলে আমাকে ধাক্কা দিয়ে চলে যায়। আমি ফ্লোরে পড়ে যাই। বসে চোখের পানি ছেড়ে দেই। রোহান আমাকে বাজারের মেয়ের সাথে তুলনা করলো, এটা মানতে পারছি না। বাসা থেকে বের হয়ে পাড়ার মোড়ের দোকানে এসে সিগারেট নিয়ে খেতে থাকি। নিজের রাগকে কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। আম্মুর ওপরে খুব রাগ হচ্ছে। জোর করে বিয়ের জন্য রাজি করালো, তাও সেই মেয়েকেই যার জন্য আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। আজ একের পর এক সিগারেট শেষ করছি। অল্প সময়ের মধ্যে পুরো প্যাকেট শেষ হয়ে যায়। কিছু সময় পর বাসায় চলে আসি। আকাশটা হুট করেই কালো মেঘে ঢেকে গেছে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে শুরু হয় বৃষ্টি। রুমে আসতে নীলা সামনে দাঁড়িয়ে বলে, একটা রিকোয়েস্ট ছিল। তোর কোনো কথা শোনার ইচ্ছে নেই, সর সামনে থেকে। শুনতে হবে এখন, প্লিজ, শুধু একটা কথা প্লিজ। কি বলবি বল, শুনছি। বৃষ্টি হচ্ছে, চলো না একসাথে ভিজবো দুজন আগের মতো, প্লিজ প্লিজ। পাগল হয়ে গেছিস নাকি? এই শীতের মধ্যে তুই আমাকে মারবি নাকি? তোর ইচ্ছে হয় গিয়ে তুই ভিজ, আমি ভিজবো না। আমার কোনো কথা না শুনে আমার হাত ধরে জোর করে টানে ছাদে নিয়ে আসে। কিছু সময় ভিজে আমার অবস্থা খারাপ। নীলাও শীতে কাঁপছে। আমি নীলার হাত ধরে জোর করে টেনে রুমে নিয়ে আসি। এরপর দুজনে চেঞ্জ করে নিই। আমি কম্বলে নিয়ে শুয়ে পড়ি। নীলাও এসে কম্বলের নিচে শুয়ে আমাকে জড়িয়ে ধরে। আমাকে ধরছিস কেন? সর আমার কাছ থেকে। খুব শীত করছে, একটু জড়িয়ে ধরে থাকতে দাও না। গিয়ে আরো ভিজ বৃষ্টিতে, ছাড় আমাকে। আমি ছাড়বো না, তুমি যা ইচ্ছা করো। বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। শত চেষ্টা করে আমি সারাতে না পেরে হার মেনে চুপচাপ শুয়ে থাকি। কিছু সময়ের মধ্যে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠি দুপুরে। আমি রোহানের বুকে শুয়ে আছি। রোহান ঘুমাচ্ছে এখনো। ওর কপালে চুমু দিয়ে উঠতে গেলে মাথাটা ঘুরে ওঠে। খুব ভার হয়ে আছে মাথা মনে হচ্ছে। কষ্ট করে উঠে ফ্রেশ হয়ে নিই। নিচে আসতেই আম্মু আমাকে দেখে বলে, কিরে মা, তোকে এমন লাগছে কেন? শরীর খারাপ লাগছে তোর? মাথাটা ব্যথা করছে আম্মু, বৃষ্টিতে ভিজেছিলাম তো তাই। তুই কি পাগল হয়েছিস নাকি? এই শীতের মধ্যে কেউ বৃষ্টিতে ভেজে? আমি ডক্টরকে কল করে আসতে বলছি, তুই বস। ডক্টর লাগবে না আম্মু, একটু পর ঠিক হয়ে যাবে এমনি। আয় কিছু খেয়ে নে তাহলে। এরপর ঘরে মেডিসিন আছে, খেয়ে নিয়ে শুয়ে থাক। খেতে ইচ্ছে না করলেও আম্মু জোর করে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দেয়।
রুমে এসে দেখি রোহান বেডে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, মনে হয় ফ্রেশ হচ্ছে। আমি এসে শুয়ে পড়ি। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি নীলা গুটিসুটি দিয়ে শুয়ে আছে। আমি তোয়ালে দিয়ে মুখ মুছে নিচে এসে খাবার খেয়ে নিই। চলে আসতে গেলে আম্মু বলে, বৌমার দিকে একটু খেয়াল রাখিস, শরীর খারাপ করেছে। বারণ করলাম বৃষ্টিতে না ভেজার জন্য, এখন ঠিক হয়েছে। তুই এতটা খারাপ কবে থেকে হয়ে গেলি? ভিজেছে ঠিক আছে, এখন অসুস্থ হয়েছে বলে তুই দেখবি না? ঠিক আছে, আমি দেখব। রুমে গেলাম। বলেই রুমে এসে ল্যাপটপ নিয়ে বসে বসে কাজ করতে থাকি। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। ল্যাপটপ বন্ধ করে নীলের দিকে তাকিয়ে দেখি ও কাঁপছে। কাছে এসে কপালে হাত রাখতে দেখি আগুনের মতো গরম হয়ে আছে। আম্মুকে ডাকি। আম্মু এসে নীলার অবস্থা দেখে বলে ডক্টরকে কল করতে। আমি ডক্টর আঙ্কেলকে কল করে আসতে বলি। ডক্টর আঙ্কেল এসে নীলাকে চেক আপ করে কিছু মেডিসিন লিখে দিয়ে যায় আর বলে রাতে জ্বর আরও বাড়তে পারে। আমি আম্মুকে নীলের পাশে বসিয়ে মেডিসিন নিয়ে আসি। রাত প্রায় 9টা। আম্মু রুমে খাবার দিয়ে যায়। উঠতে পারবো, খেতে ইচ্ছে করছে না। নীলা ওঠো, খাবার খেয়ে মেডিসিন খাবে। পরে খাবো আরো, প্লিজ। আমি খাইয়ে দিচ্ছি, ওঠো, না খেলে আরও অসুস্থ হয়ে পড়বে। আমি নীলার কথা না শুনে ধরে বসিয়ে দিই। এরপর অল্প একটু খাবার খাইয়ে মেডিসিন খাইয়ে দিই। এরপর নীলাকে শুয়ে দিয়ে কিছু সময় সব কিছু টেবিলে রেখে নীলার পাশে বসে মাথার জলপট্টি দিতে থাকি। নীলা ছোটো ছোটো চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে আছো কেন এভাবে? ঘুমানোর চেষ্টা করো। যাকে এতটা ঘৃণা করো তার জন্য এত কিছু কেন করছো? সেটা তুমি কখনোই বুঝবে না। এখন আর কথা বলতে হবে না, চুপচাপ ঘুমাও। রোহান, তোমার বুকে নিয়ে একটু ঘুম পাড়িয়ে দিবে? খুব কষ্ট হচ্ছে আমার। আমি কিছু না বলে নীলার পাশে শুয়ে ওকে জড়িয়ে ধরি। নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, কিন্তু ওর শরীর এতটাই গরম আমি ওর পাশে শুয়ে থাকতে পারছি না। তবুও সব কিছু সহ্য করে নীলাকে বুকে নিয়ে শুয়ে থাকি। আমি জ্বরের ঘোরে রোহানের গলায় কিস করতে থাকি। কিছু সময় পর রোহানের চোখের দিকে তাকিয়ে দেখি হুট করে রোহানের ঠোঁট আমার ঠোঁটে বসিয়ে দেয়। পাগলের মতো কিস করতে থাকি রোহানকে। রোহান কিছু সময় নিজেকে সরিয়ে নেবার চেষ্টা করলেও আমার জোরাজোরিতে আর সেটা পারে না। একসময় দুজনের মাঝে ডুবে যাই। কিছু সময় পর রোহানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভাঙতে নিজের দিকে তাকিয়ে খুব রাগ হচ্ছে। নীলা হয় জ্বরের ঘরে কিনা বুঝতে পারিনি, কিন্তু আমি কিভাবে হুঁশে থেকে এসব করলাম। নিজের ওপরে এখন রাগ হচ্ছে। নীলাকে শুয়ে দিয়ে উঠতে গেলে নীলা আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। আবারও শুয়ে পড়ি। জ্বর কমে গেছে মনে হচ্ছে। কপালে হাত রেখে দেখি এখন আর গরম নেই। শুয়ে থাকতে থাকতে আবার চোখ লেগে যায়। কিছু সময় পর ঘুম ভাঙতেই দেখি রোহান আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কাল রাতের কথা মনে হতেই লজ্জারা চোখের কোণে বাসা বাঁধে। উঠতে গেলে নীলের ঘুম ভেঙে যায়। কেমন লাগছে এখন তোমার? ভালো। কাল রাতের জন্য সরি, আমি বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে। আর সরি, আমার ইজ্জতের ফালুদা করে দিয়েছো কাল রাতে। তোমার ইজ্জতের ফালুদা কিভাবে হলো? আর তুমি তো আমার বর, এখনো রাগ করে থাকবে? প্লিজ আমাকে লাস্ট একবার সুযোগ দাও। ঠিক আছে, দিলাম। তবে যদি এবার ভুল করে আমার বিশ্বাস ভাঙো, তাহলে এবার এতটা দূরে হারিয়ে যাব আর শত চেষ্টা করলেও আমাকে সেখান থেকে ফিরিয়ে আনতে পারবে না। তোমার বিশ্বাস ভাঙার আগে নিজেকে শেষ করে দিব। এই বুক থেকে একবার হারিয়েছে, আর হারাবো না কখনো। বলে নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। এতগুলো বছরে মান অভিমান সব দূর হয়ে গেল আজ। কাল রাতে না বুঝে হয়ে গেছে সবকিছু, এখন বুঝে হলে ক্ষতি আছে? আমার বউটা তো একদম লুচু হয়ে গেছে দেখছি। এরপর আর কিছুই কইতাম না। মোরা এখন রোম্যান্সের সাগরে হাবুডুবু খাইম। আন্নে গোরার কাম কি? এইবার খাতা মুড়ি দিয়ে আন্নেরা হুদি ফরেন। আল্লাহ হাফেজ।